আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় ইংল্যান্ডের ইতিহাসে হ্যানোভার শাসনকালের উল্লেখযোগ্য ঘটনাসমূহ। এই ছবিতে হ্যানোভার রাজবংশের তালিকা দেখানো হচ্ছে। গত ক্লাসেও এই তালিকা দেখানো হয়েছে, আলোচনার সুবিধার্থে আবারও দেখানো হচ্ছে। হ্যানোভার রাজবংশের প্রথম রাজা ছিলেন রাজা প্রথম জর্জ, যার শাসনকাল 1714 থেকে 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1727 খ্রিস্টাব্দে প্রথম জর্জের মৃত্যু হলে তার পুত্র দ্বিতীয় জর্জ 1727 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। দ্বিতীয় জর্জের শাসনকাল 1727 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1760 খ্রিস্টাব্দে দ্বিতীয় জর্জের মৃত্যু হলে তার পৌত্র তৃতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হন। তার শাসনকাল 1760 থেকে 1820 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1820 খ্রিস্টাব্দে রাজা তৃতীয় জর্জের মৃত্যু হলে তার পুত্র চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হন। তার শাসনকাল 1820 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1830 খ্রিস্টাব্দে রাজা নিঃসন্তান চতুর্থ জর্জের মৃত্যু হলে তার ভ্রাতা চৌদ্দ উইলিয়াম ইংল্যান্ডের রাজা হন। তার শাসনকাল 1830 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1837 খ্রিস্টাব্দে রাজা চৌদ্দ উইলিয়ামের মৃত্যু হলে তার ভ্রাতুষ্পুত্রী ভিক্টোরিয়া মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। মহারানী ভিক্টোরিয়ার শাসনকাল 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1901 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে তার পুত্র সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন, যার শাসনকাল 1901 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1910 খ্রিস্টাব্দে সপ্তম এডওয়ার্ডের মৃত্যু হলে তার পুত্র পঞ্চম জর্জ ইংল্যান্ডের রাজা হন। তার শাসনকাল 1910 থেকে 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণের ফলে ইংল্যান্ডের ইতিহাসে অভ্যন্তরীণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক ও রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়। ইংরেজি ভাষা ও রাজনীতির সাথে প্রথম জর্জের পরিচয় না থাকার কারণেই তার রাজত্বকালে ইংল্যান্ডে ক্যাবিনেট প্রথার উদ্ভব হয়। হুইগ দলের সমর্থনে প্রথম জর্জ ইংল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত হন বলে তিনি হুইগ দলের উপরে অধিক নির্ভরশীল হয়ে পড়েন এবং বিরোধী দল টরি মন্ত্রিসভাকে বরখাস্ত করে হুইগদের দ্বারা মন্ত্রিসভা গঠন করেন। ফলে তখন থেকে ইংল্যান্ডে হুইগ দলের প্রাধান্য সূচিত হয়। প্রথম জর্জের সিংহাসন আরোহণের কিছুকাল পরে দ্বিতীয় জেমসের পুত্র জেমস এডওয়ার্ড আরেকবার সিংহাসন লাভের চেষ্টা করেন। পিতার মৃত্যুর পর তিনি তৃতীয় জেমস উপাধি ধারণ করেন। ইংল্যান্ডের লোকেরা তাকে বলতো ওল্ড প্রিটেন্ডার বা প্রবীণ দাবিদার। তার পুত্রকে বলা হতো ইয়াং প্রিটেন্ডার বা তরুণ দাবিদার। স্টুয়ার্ট বংশের শেষ রানী অ্যানের সময় থেকে ওল্ড প্রিটেন্ডারকে সিংহাসনে বসানোর জন্য চেষ্টা চলছিল। ইংল্যান্ডের টরি দল তার পক্ষে ছিল, কিন্তু তিনি ক্যাথলিক ছিলেন বলে টরি দলের সমর্থকরা আইন বিরোধী কাজ করতে সম্মত হননি। স্টুয়ার্ট বংশ আসে স্কটল্যান্ড থেকে, তাই স্টুয়ার্ট বংশের প্রতি স্কচদের সহানুভূতি ছিল। 1715 খ্রিস্টাব্দে ওল্ড প্রিটেন্ডারের সমর্থকেরা তৃতীয় জেমসকে ইংল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য প্রথম জর্জের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ ইতিহাসে জ্যাকোবাইট বিদ্রোহ নামে খ্যাত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে জ্যাকোবাইট নামের উৎপত্তি হয়েছিল জেমসের নামানুসারে। ল্যাটিন ভাষায় জেমসকে জ্যাকোবাস বলা হয়। এই জ্যাকোবাস শব্দ থেকে জেমসের অনুসারীরা জ্যাকোবাইটস নামে পরিচিতি লাভ করে।
জ্যাকোবাইট বিদ্রোহের প্রথম সূচনা হয় স্কটল্যান্ডে। সেখানে আর্ল অফ মারের নেতৃত্বে হাইল্যান্ডবাসীরা বিদ্রোহী হয়। আর্ল অফ মার ক্যাম্বল গোত্রপ্রধান আর্ল অফ আর্গিলের সাথে শেরিফ মুরে এক ভীষণ যুদ্ধে লিপ্ত হন, কিন্তু কিছুদিনের মধ্যেই মারের সৈন্যরা তার দল ত্যাগ করে চলে যায়। এদিকে ইংল্যান্ডের জ্যাকোবাইটরাও ফরেস্টার ও লর্ড ডারওয়েন ওয়াটারের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু বিদ্রোহীরা সামান্য যুদ্ধের পরে প্রেস্টন নামক স্থানে রাজকীয় সৈন্যবাহিনীর নিকট আত্মসমর্পণ করে। এই অবস্থায় ওল্ড প্রিটেন্ডার বা তৃতীয় জেমস স্কটল্যান্ডে আসেন, কিন্তু সেখানে তিনি দেখলেন যে আর্ল অফ মারের সৈন্যবাহিনী দল ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন, তাই তিনি আবার ফ্রান্সে ফিরে যান। এভাবে 1715 খ্রিস্টাব্দে জ্যাকোবাইট বিদ্রোহ বিফল হয়ে যায়। প্রথম জর্জের শাসন আমলের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা সাউথ সি বাবল বা দক্ষিণ সাগরের বুদবুদ। প্রথম জর্জের শাসনকালে ইংল্যান্ডের অবস্থা শান্তিপূর্ণ থাকায় ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয়। স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের পরে সম্পাদিত ইউট্রেক্টের সন্ধিতে সমুদ্রে যুদ্ধবিগ্রহ স্থাপিত হওয়ায় সমুদ্রপথে বাণিজ্যে কোনো অসুবিধা ছিল না, ফলে ইংরেজরা ব্যবসা বাণিজ্যের দিকে বিশেষভাবে ঝুঁকে পড়ে। অনেক বণিক সমিতি গঠিত হয়, তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল সাউথ সি কোম্পানি। সাউথ সি কোম্পানি 1711 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউট্রেক্টের সন্ধির পরে সাউথ সি কোম্পানি স্পেনাধিকৃত আমেরিকা ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে। আপাত লাভজনক কাজে হাত দিবে বলে বিজ্ঞাপন প্রচার করে। এই কোম্পানি সরকারি দেনা পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এই কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য জনসাধারণের মধ্যে হিড়িক পড়ে যায়। 100 পাউন্ডের শেয়ারগুলো বাজারে 1000 পাউন্ড পর্যন্ত দরে বিক্রি হতে থাকে। সাউথ সি কোম্পানির দেখাদেখি কয়েকটি ভুয়া কোম্পানি গঠিত হয়। এদের উদ্দেশ্য ছিল জনসাধারণের সাথে প্রতারণা করা। ভুয়া কোম্পানিগুলোর পতন হলে জনসাধারণ সাউথ সি কোম্পানির উপরে আস্থা হারিয়ে ফেলে, ফলে 1000 পাউন্ড দরের শেয়ার 135 পাউন্ড দরে নেমে আসে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়াবহ পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্ত জনসাধারণ ইংল্যান্ডের মন্ত্রিমণ্ডলীকে দায়ী করতে থাকে। ইংল্যান্ডের এ সংকটকালে হুইগ দল স্যার রবার্ট ওয়ালপোল নামক এক বিচক্ষণ অর্থনীতিবিদকে মন্ত্রীপদে নিযুক্ত করেন। ওয়ালপোল কোম্পানির সম্পত্তির সুব্যবস্থা করে অংশীদারদের প্রাপ্য টাকার 1/3 পরিশোধ করার ব্যবস্থা করেন। তার প্রচেষ্টায় সাউথ সি কোম্পানি রক্ষা পায়। এই কোম্পানির উত্থান ও পতন অতি দ্রুত হয়েছিল বলে ইতিহাসে তা দক্ষিণ সাগরের বুদবুদ বা দ্য সাউথ সি বাবল নামে পরিচিত। পূর্বে রাজার মন্ত্রীরা ছিলেন রাজার কর্মচারী মাত্র। তারা রাজানুগ্রহে তাদের কর্তৃত্ব পরিচালনা করতেন, কিন্তু স্যার রবার্ট ওয়ালপোল আইন অনুসারে রাজকর্মচারী হলেও পার্লামেন্টের অধিকাংশ সদস্যের নায়করূপে দেশের প্রকৃত শাসক ছিলেন। প্রথম জর্জ ও দ্বিতীয় জর্জ ইংরেজি ভাষা জানতেন না বলে অনেক সময় মন্ত্রিসভায় উপস্থিত থাকতেন না। এজন্য ওয়ালপোলই মন্ত্রিসভার সভাপতিত্ব গ্রহণ করে দেশের শাসনকার্য পরিচালনা করতেন। মন্ত্রীবর্গকে তার সাথে একমত হতে বাধ্য করতেন এবং প্রয়োজন বোধে তিনি বিরোধী মতাবলম্বী মন্ত্রীকে পদচ্যুত করতেও দ্বিধাবোধ করতেন না। যতদিন পার্লামেন্টে তার সমর্থকদের প্রাধান্য ছিল, ততদিন তার ক্ষমতাও অক্ষুণ্ণ ছিল। পার্লামেন্টে তার অনুসারীদের প্রাধান্য বিলুপ্ত হওয়ার সাথে সাথে তিনি পদত্যাগ করেছিলেন। ওয়ালপোল বর্তমানকালের ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরূপ ক্ষমতা ব্যবহার করতেন। এজন্য তিনি ইতিহাসে ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী বলে পরিচিত। তিনি প্রধানমন্ত্রী হন 1721 খ্রিস্টাব্দে। 1742 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। রাজা দ্বিতীয় জর্জের শাসনকালের
আরেকটি উল্লেখযোগ্য ঘটনা অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। অস্ট্রিয়ার রাজা ষষ্ঠ চার্লস অপুত্রক ছিলেন। তিনি তার একমাত্র কন্যা মারিয়া থেরেসাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু এরূপ মনোনয়ন প্রচলিত রীতি সঙ্গত ছিল না বলে তিনি তার মন্ত্রীদের অনুমোদন ক্রমে প্র্যাগম্যাটিক স্যাংশন নামে একটি অনুমোদনপত্র রেখেছেন। ষষ্ঠ চার্লসের জীবিতকালে ব্যাভারিয়ার ইলেক্টর ব্যতীত ইউরোপের অন্যান্য রাজন্যবর্গ এই ব্যবস্থার সম্মতি প্রদান করে অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। ব্যাভারিয়ার ইলেক্টরের এই অনুমোদনপত্রে স্বাক্ষর না করার কারণ ছিল তিনি মনে করতেন যে অস্ট্রিয়া সিংহাসনের উপর তার দাবি মারিয়া তেরেসার চেয়ে অনেক অগ্রগণ্য ছিল। সুতরাং 1740 খ্রিস্টাব্দে ষষ্ঠ চার্লসের মৃত্যুর পরপরই ব্যাভারিয়ার ইলেক্টরের দাবি উত্থাপিত হয়। ফ্রান্স তার পুরনো প্রতিদ্বন্দ্বীকে সর্বশান্ত করার উদ্দেশ্যে ব্যাভারিয়ানদের দাবি সমর্থন করেন। স্পেন ও ইটালিতে অস্ট্রিয়ার কিছু এলাকা হস্তগত করার আশায় ব্যাভারিয়ানদের পক্ষ অবলম্বন করেন। এ সময়ে প্রুশিয়ার ক্রমবর্ধিষ্ণু ক্ষমতাশালী রাজা ফ্রেডারিক নিজ রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সাইলেসিয়া অধিকার করেন। এভাবে চারিত্রিক সমস্যার সম্মুখীন হয়ে মারিয়া থেরেসা যখন নিজেকে রক্ষা করতে অসমর্থ হয়ে পড়েছিলেন, তখন ইংল্যান্ড তার নিজের স্বার্থেই মারিয়া থেরেসার পক্ষ অবলম্বন করে। এই যুদ্ধ ইতিহাসে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ নামে প্রসিদ্ধ। কালক্রমে এই যুদ্ধ ইংল্যান্ডের পক্ষে ফ্রান্স বিরোধী যুদ্ধে পরিণত হয়। বাণিজ্য বিস্তার এবং উপনিবেশ স্থাপন সংক্রান্ত ব্যাপারে ইংরেজ ও ফরাসি জাতির দ্বন্দ্বই ছিল এই যুদ্ধের অন্যতম কারণ। 1737 খ্রিস্টাব্দে আয় লা শাপেলের সন্ধির মাধ্যমে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের অবসান হয়। ইংরেজরা যখন অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ব্যাপৃত ছিল, তখন সুযোগ বুঝে জ্যাকোবাইটরা ওল্ড প্রিটেন্ডারের পুত্র ইয়ং প্রিটেন্ডারকে ইংল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত করার আশায় 1745 খ্রিস্টাব্দে আরেকবার বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এই বিদ্রোহ 45-এর বিদ্রোহ নামেও খ্যাত, কিন্তু ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করে। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ আইলাপের সন্ধির মাধ্যমে শেষ হলেও প্রতিদ্বন্দ্বী শক্তিবর্গের মনোমালিন্য দূর হয়নি। উক্ত সন্ধিতে বহু সমস্যার সমাধান হয়নি। আইলা শাপেলের সন্ধিতে মারিয়া তেরেসার সম্মতি থাকলেও তিনি সন্তুষ্ট ছিলেন না, কারণ সন্ধির শর্তানুসারে মারিয়া তেরেসাকে সাইলেসিয়া হারাতে হয়েছিল। রাজ্যের কত অংশ হাতছাড়া হওয়ার জন্য তিনি ইংল্যান্ডের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তাই তিনি আইলা শাপেলের সন্ধির পরে সুযোগ খুঁজতে লাগলেন কী করে ফ্রেডারিকের হাত থেকে সাইলেসিয়া পুনরুদ্ধার করা যায়। এই উদ্দেশ্যে তিনি ফ্রান্সের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। এ সময় ফ্রান্স এবং রাশিয়া ফ্রেডারিকের ক্রমবর্ধিষ্ণু শক্তিকে ভীতির চোখে দেখছিল। এই জন্য তারা প্রুশিয়ার শক্তিকে ধ্বংস করার জন্য মারিয়া থেরেসার পক্ষ অবলম্বন করে। এ সময় আবার ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য এবং উপনিবেশ স্থাপন সংক্রান্ত ব্যাপারে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। ফরাসিরা আমেরিকা, লুইজিয়ানা এবং কানাডায় উপনিবেশ স্থাপন করে। অন্যদিকে উত্তর আমেরিকায় ইংরেজদের 13টি উপনিবেশ ছিল। ফরাসিদের ইচ্ছা ছিল যে মিসিসিপি উপত্যকায় এক সারি দুর্গ নির্মাণ করে কানাডা ও লুইজিয়ানা সঞ্চিত করার। এই উদ্দেশ্য সফল হলে ইংরেজরা পশ্চিম দিকে বসতি বিস্তার করতে পারত না। সুতরাং ইংল্যান্ড ও ফ্রান্স মধ্যে প্রায় সংঘর্ষ চলছিল। ভারতীয় উপমহাদেশে উভয় শক্তির মধ্যে বিরোধ চলছিল। সাইলেসিয়াকে কেন্দ্র করে অস্ট্রিয়া প্রুশিয়ার মধ্যে এবং বাণিজ্য ও উপনিবেশ স্থাপন সংক্রান্ত ব্যাপার নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধ 1756 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1763 খ্রিস্টাব্দে শেষ হয়। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রারম্ভে সর্বত্র যখন ইংরেজদের স্বার্থ গৌরব বিপন্ন, তখন দেশের সম্মান রক্ষার জন্য পার্লামেন্টের কমন সভার অন্যতম সদস্য উইলিয়াম পিটের ডাক পড়ে। উইলিয়াম পিট ছিলেন ইংল্যান্ডের শ্রেষ্ঠ সমরমন্ত্রী। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তিনি ইংল্যান্ডের চরম সংকটকালে মন্ত্রিত্ব গ্রহণ করে জয়গলে বলতে বলেছিলেন যে, আমি নিশ্চিত জানি আমি দেশকে রক্ষা করতে পারি, আর কেউ পারবে না।
উইলিয়াম পিট শুধু রণনীতির অভিজ্ঞ ছিলেন না, বরং কীভাবে তা কার্যকর করা যায় তাও তার ভালো জানা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ফ্রেডরিক যত বড় সেনাপতি হোক না কেন, তিনি একা অস্ট্রিয়া, ফ্রান্স ও রাশিয়ার সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন না। পিটের যুদ্ধনীতির অন্তর্ভুক্ত ছিল যে ইউরোপে ফরাসিদেরকে এমন বিপর্যস্ত করবেন যে তারা আমেরিকাতে সৈন্য রণসম্রাট প্রেরণ করতে না পারে। এর ফলে ইংরেজ বাহিনীর পক্ষে দেশ জয় করা সম্ভব হবে। উইলিয়াম পিট তার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ফ্রেডরিককে শুধু অর্থ সাহায্য প্রদান করে ক্ষান্ত হননি, তিনি ফরাসিদের হাত থেকে হ্যানোভার ও প্রুশিয়ার পশ্চিম পার্শ্ব রক্ষার্থে জার্মানিতে ব্রাউনসুইকের ফার্ডিনান্দের নেতৃত্বে একটি বাহিনী মোতায়েন করেন। পিটের প্রচেষ্টায় যুদ্ধের গতি ফিরে যায়, ইংল্যান্ড পরাজয়ের প্রাণ থেকে রক্ষা পায়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ তৃতীয় জর্জের রাজত্বকালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1756 খ্রিস্টাব্দ হতে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পূর্ব পর্যন্ত ইংল্যান্ড আমেরিকায় ব্রিটিশ উপনিবেশগুলোর প্রতিরোধ ব্যবস্থার জন্য সম্পূর্ণ অর্থ ব্যয় করত। কিন্তু সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলে ইংল্যান্ডের আর্থিক সংকট ভীষণ তীব্র আকার ধারণ করে। এখন ইংল্যান্ডের পক্ষে সমস্ত ব্যয়ভার বহন করা সম্ভব ছিল না, কিন্তু রেড ইন্ডিয়ানদের হাত থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ উপনিবেশগুলোতে স্থায়ী সৈন্যবাহিনী পোষণ করা একান্তভাবে প্রয়োজন ছিল। এই কারণে ইংল্যান্ডের কর্তৃপক্ষ সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য ঔপনিবেশিকদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহের আশায় উপনিবেশগুলোর উপর স্ট্যাম্প কর ধার্য করেন। এই স্ট্যাম্প করকে কেন্দ্র করে শেষ পর্যন্ত 1775 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। 1775 খ্রিস্টাব্দে লেক্সিংটনে ঔপনিবেশিকদের সাথে ইংরেজদের প্রথম খণ্ডযুদ্ধ হয়। এই যুদ্ধে ঔপনিবেশিকরা জয়লাভ করে। লেক্সিংটনের যুদ্ধের পর ইংরেজরা বোস্টন বন্দরের বাইরে আসতে সাহস করেনি, কারণ তখন সমগ্র ম্যাসাচুসেটসে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যে আমেরিকানরা দ্বিতীয় কংগ্রেসে মিলিত হয়ে ব্রিটিশ সরকার নিকট প্রস্তাব দেয় যে তারা 1763 খ্রিস্টাব্দের অবস্থায় ফিরে যেতে প্রস্তুত আছে, কিন্তু এই আবেদন ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃপক্ষকে অস্বীকার করা হয়েছিল। তাই আমেরিকানদের আবেদনে কোনো ফল হয়নি। এই কংগ্রেস ভার্জিনিয়ার অধিবাসী জর্জ ওয়াশিংটনকে ঔপনিবেশিকদের প্রধান সেনাপতি নিযুক্ত করে। জর্জ ওয়াশিংটনের সাহস, উৎসাহ, অধ্যবসায়, শিষ্টাচার ও স্বার্থপরতা অতুলনীয় ছিল। তার বীরত্বের সামরিক শিক্ষাবিহীন ঔপনিবেশিক সৈন্যদল সুশিক্ষিত ব্রিটিশ সেনাবাহিনীর সম্মুখে দাঁড়াতে পিছপা হয়নি, বরং তারা শেষ পর্যন্ত জয়লাভই করেছিল। বহুদিন পূর্ব থেকে ব্রিটিশ রাজ্যে ক্যাথলিক ধর্মাবলম্বীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। পার্লামেন্টে তাদের প্রবেশাধিকার ছিল না, তাদেরকে রাজকার্যে নিযুক্ত করা হতো না, তারা ছিল নির্যাতিত ও নিপীড়িত। তৃতীয় জর্জের রাজত্বকাল থেকে ক্যাথলিকদের মুক্তির প্রশ্নটি তাই ইংলিশ রাজনীতির ক্ষেত্রে এক বিশেষ সমস্যা হিসেবে দেখা দেয়। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছোট পিট বা পিট দ্য ইয়াঙ্গার ক্যাথলিকদেরকে মুক্তির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি রাজা তৃতীয় জর্জের বিরোধিতায় তার কথা রাখতে পারেননি। অবশেষে 1823 খ্রিস্টাব্দে আইরিশ ক্যাথলিকরা ড্যানিয়েল ও'কনেলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলনে প্রবৃত্ত হয়। ও'কনেল ক্যাথলিক অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি স্থাপন করেন। 1825 খ্রিস্টাব্দে এই সমিতি বেআইনি বলে ঘোষিত হয়। ও'কনেল নতুন আরেকটি সমিতি স্থাপন করেন এবং আন্দোলন চালাতে থাকেন। ও'কনেল আইরিশ পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন, কিন্তু তিনি পার্লামেন্টে প্রবেশ করতে পারেননি। প্রচলিত প্রথা অনুযায়ী ও'কনেলকে স্বীকার করতে হয় যে তিনি ইংলিশ চার্চে বিশ্বাসী, কিন্তু ও'কনেলের পক্ষে ইহা স্বীকার করা সম্ভব নয়, কেননা তিনি ছিলেন ক্যাথলিক ধর্মাবলম্বী। কাজেই সংকটের সৃষ্টি হয়, এমনকি অবস্থা এমন আকার ধারণ করে যে
ও কনেলকে স্বীকার করে না নিলে আয়ারল্যান্ডে ভীষণ গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাই অবস্থা বেগতিক দেখে 1828 খ্রিস্টাব্দে টেস্ট অ্যাক্ট এবং কর্পোরেশন অ্যাক্ট বাতিল করা হয়। 1829 খ্রিস্টাব্দে ক্যাথলিকদেরকে পার্লামেন্টে প্রবেশাধিকার দেওয়ার জন্য একটি বিল উপস্থাপন করা হয়। বহু বাকবিতণ্ডার পরে বিলটি উভয় সভাতে গৃহীত হয়। রাজা চতুর্থ জর্জ অনিচ্ছা সত্ত্বেও এই নতুন আইনে সম্মতি দেন। এরূপে ক্যাথলিকদের মুক্তির আইন পাস হয়। এই আইনের বলে ক্যাথলিকরা পার্লামেন্ট এবং প্রায় সকল রাজকার্যে প্রবেশাধিকার লাভ করে। রাজা চৌদ্দ উইলিয়ামের রাজত্বকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা পার্লামেন্টের সংস্কার। উইলিয়ামের সিংহাসন আরোহণকালে ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব সংঘটিত হয়েছিল। ইংল্যান্ডে এই বিপ্লব সংস্কার আন্দোলন হিসেবে রূপ গ্রহণ করে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়েলিংটন এই আন্দোলনের বিরোধী ছিলেন। উইলিয়াম যখন সিংহাসনে আরোহণ করেন তখন ওয়েলিংটন ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কিন্তু এ সময় তার মন্ত্রিসভা সকলের সমর্থন হারায়। ইংল্যান্ডের দুই প্রধান রাজনৈতিক দল টরি বা হুইগ কোনো দলই তাকে চাইত না। সুতরাং পার্লামেন্টের নতুন নির্বাচনের পরে ওয়েলিংটন পদত্যাগ করেন। মন্ত্রিসভা গঠন করেন হুইগ দলীয় লর্ড গ্রে 1830 খ্রিস্টাব্দে। তার মন্ত্রিসভায় লর্ড জন রাসেল, লর্ড ডারহাম, লর্ড মেলবোর্ন প্রমুখ সুদক্ষ মন্ত্রীমণ্ডলী ছিলেন। এই মন্ত্রিসভার আমলেই বিখ্যাত পার্লামেন্টারি সংস্কার 1832 খ্রিস্টাব্দের সংস্কার আইন পাস হয়। রাজা চতুর্থ উইলিয়ামের রাজত্বের পূর্বে ও প্রারম্ভে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধি প্রেরণ ব্যবস্থায় অনেক দোষ ত্রুটি ছিল। ওই সকল দোষ ত্রুটির জন্য দীর্ঘদিন পূর্বেই পার্লামেন্টারি সংস্কার দাবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলনের চরম প্রকাশের ফলে 1832 খ্রিস্টাব্দে সংস্কার আইন প্রণীত হয়। মহারানী ভিক্টোরিয়ার শাসনকাল 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা চার্টিস্ট আন্দোলন। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের শিল্প ব্যবসায় যথেষ্ট উন্নতি হলেও শ্রমিকদের অবস্থার ক্রমবর্ধী হয়েছিল। নিজেদের ভাগ্য উন্নয়নের আশায় শ্রমিকেরা অত্যন্ত উৎসাহের সাথে পার্লামেন্টারি সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে। তাদের আন্দোলনের ফলে 1832 খ্রিস্টাব্দের সংস্কার আইন পাস হয়েছিল, কিন্তু সংস্কার আইন দ্বারা তাদের কোনো উপকার সাধিত হয়নি। সুতরাং তাদের মধ্যে অসন্তোষ থেকে যায়। অল্পকাল পরে চার্টিস্ট আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে। আইরিশ হোম রুল আন্দোলন মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালের অন্যতম ঘটনা। আইরিশ জনগণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার হতেই হোম রুল বা স্বরাষ্ট্র শাসন আন্দোলনের উৎপত্তি হয়েছিল। আয়ারল্যান্ডের অধিবাসী আইরিশদের মনে এই ধারণা জন্মেছিল যে ইংরেজ সরকার আইরিশদের মনোমত শাসন ব্যবস্থা প্রদান করতে সক্ষম নন। এই জন্য আয়ারল্যান্ডে হোম রুল আন্দোলন শুরু হয়। আয়ারল্যান্ডের জন্য একটি স্বতন্ত্র পার্লামেন্ট প্রতিষ্ঠা করায় হোম রুল আন্দোলনের লক্ষ্য ছিল। এই পার্লামেন্ট আয়ারল্যান্ডের নিজস্ব সমস্যার সমাধান করবে। সাম্রাজ্য সম্বন্ধীয় বিষয় কেন্দ্রীয় পার্লামেন্ট কর্তৃক নিয়ন্ত্রিত হবে। কেন্দ্রীয় পার্লামেন্টেও আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব থাকবে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার অনুরূপ একটা বিষয় প্রবর্তন করা এই নতুন আন্দোলনের লক্ষ্য ছিল। বৈদেশিক ব্যাপারে সপ্তম এডওয়ার্ড খুবই শান্তিপ্রিয় ছিলেন এবং শান্তি স্থাপনে তার প্রধান লক্ষ্য ছিল। ইংল্যান্ড ও অন্যান্য রাষ্ট্রশক্তির মধ্যে যাতে সদ্ভাব ও সম্প্রীতি বজায় থাকে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তার প্রচেষ্টায়
বোয়ারদের সাথে বহুকাল ধরে ইংরেজদের যে যুদ্ধ চলছিল তার অবসান ঘটে। 1902 খ্রিস্টাব্দে বোয়ারদের স্বাধীন রাজ্য দুটি ইংরেজদের শাসনাধীনে আসে। সপ্তম এডওয়ার্ডের কারণেই ফরাসি ও ইংরেজদের মধ্যে এক নতুন সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। এই সন্ধিতে ফরাসিরা মিশরে ইংরেজ আধিপত্য স্বীকার করে নেয়। পৃথিবীর বিভিন্ন অংশে ফরাসি ও ইংরেজদের যেসব রাজ্য ছিল এবং তার সীমা নির্ধারণে যে বিবাদ চলছিল, এই সন্ধির মাধ্যমে তার নিষ্পত্তি হয়। পূর্ব এশিয়ায় জাপান উত্তরোত্তর শক্তি সঞ্চয় করছিল, তাই ভবিষ্যতে জাপান যাতে পূর্ব এশিয়া বা ভারতবর্ষে কোনরূপ শান্তিভঙ্গ না করে সে উদ্দেশ্যে সপ্তম এডওয়ার্ড 1905 খ্রিস্টাব্দে জাপানের সাথে মিত্রতা স্থাপন করে। 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে এক সন্ধি স্থাপিত হয়। এই সন্ধির দ্বারা পারস্য আফগানিস্তান সংক্রান্ত কয়েকটি জটিল বিষয় মীমাংসা হয়। এই সকল কাজের জন্য সপ্তম এডওয়ার্ড ইতিহাসে শান্তি সংস্থাপক এডওয়ার্ড বা এডওয়ার্ড দ্য পিস মেকার নামে পরিচিতি লাভ করেন। পঞ্চম জর্জের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ 1914 খ্রিস্টাব্দে শুরু হয়। এতে এতগুলো বিভিন্ন দেশ ও জাতি পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যে পৃথিবীর ইতিহাসে এরূপ ঘটনা ইতিপূর্বে আর ঘটেনি। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা 3 মহাদেশে এই যুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। ব্রিটেনের পার্লামেন্টের দুটি কক্ষ কমন্স সভা ও লর্ডস সভার অধিকার ও কর্তব্য সুনির্দিষ্টভাবে ছিল না। কমন্স সভা সাধারণত আইন প্রণয়ন করত, কিন্তু তাতে লর্ডস সভার অনুমোদনের প্রয়োজন হতো। এতে লর্ডস সভা বাধা দিলে আইন প্রণয়ন করতে, বিশেষত বাজেট পাস করতে বিলম্ব অসুবিধা হতো। সেজন্য লর্ডস সভার ক্ষমতা সংকোচনের জন্য ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী এসকুইথ 1911 খ্রিস্টাব্দে পার্লামেন্ট বিল নামে একটি বিল উত্থাপন করেন। লর্ডস সভা এই বিলে বাধা দেয় এবং কতগুলো সংশোধনী আরোপ করে। কমন্স সভা লর্ডস সভার সংশোধনী মেনে নিতে প্রস্তুত ছিল না, ফলে শাসনতান্ত্রিক জটিলতার সৃষ্টি হয়। পঞ্চম জর্জ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক লর্ড সৃষ্টি করে সংশোধনী ছাড়াই বিলটি পাশ করার ব্যবস্থা করলে লর্ডগণ নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য উক্ত বিলে সম্মতি দেন। ফলে বিলটি সংশোধনী ছাড়াই পাশ হয়ে যায়। এই পার্লামেন্ট বিল ইংল্যান্ডের শাসনতন্ত্রের একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এই আইনে লর্ডস সভার প্রাধান্য হ্রাস পায়, কমন্স সভার ক্ষমতা বর্ধিত হয়। হ্যানোভার বংশের বিভিন্ন রাজার আমলে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।